ক্লাস 12 এর সায়েন্সের সমস্ত ছাত্রছাত্রীকে কেমিস্ট্রি ক্লাসে স্বাগতম। আমি শুরু করেছি অর্গানিক কেমিস্ট্রি, তার প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টার হ্যালো অ্যালকেনস পার্ট 1। অর্থাৎ গত ভিডিওতে আমি অ্যালকিল মনোহ্যালাইডের শ্রেণীকরণ ও প্রস্তুতি শেষ করেছি। আজকে ওই অ্যালকিল মনোহ্যালাইডের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব। পার্ট 2 শুরু করছি হ্যালো অ্যালকেনসের অ্যালকিল মনোহ্যালাইডের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম, ভৌত ধর্ম কি? অ্যালকিল মনোহ্যালাইড প্রথম ভৌত ধর্মে আমি বলি তাদের স্টেট বা অবস্থা, অর্থাৎ অ্যালকিল মনোহ্যালাইড গুলো কি অবস্থায় প্রকৃতিতে আমরা পাই বা তৈরি করা হয়। সাধারণত এরা বর্ণহীন তরল হয়, এরা প্রসম প্রকৃতির হয়ে থাকে। তরল বর্ণহীন প্রসম প্রকৃতির হয়ে থাকে, আম্লিকও নয় ক্ষারীয় নয়। 2 নম্বর ভৌত ধর্ম কি? দ্রাব্যতা বা যা ইংলিশে বলে সলিউবিলিটি। এরা আংশিক ধ্রুবীয় প্রকৃতির হলেও, যাকে পোলার, ধ্রুবীয় প্রকৃতির বা পোলার হলেও এরা কিন্তু জলীয় দ্রবণে সহজে দ্রবীভূত হতে পারে না। কেন? জলে দ্রবীভূত হওয়ার জন্য যে আন্তরাণবিক বলের দরকার সেটা কিন্তু এই পোলারিটি দ্বারা সম্ভব হয় না। হাইড্রোজেন বন্ড এরা করতে পারে না বলেই এরা কিন্তু জলে দ্রবীভূত হতে পারে না। কেননা অ্যালকিল মনোহ্যালাইডের হ্যালোজেন পরমাণু সরাসরি কার্বন পরমাণুর সঙ্গে সংযুক্ত থাকে, ফলে এরা হাইড্রোজেন বন্ড জলের সঙ্গে গঠন করতে পারে না। তাই অ্যালকিল মনোহ্যালাইড বা সমস্ত হ্যালাইডগুলোই, অ্যালকিল হ্যালাইডগুলো আমরা দেখব তারা কিন্তু জলে দ্রাব্য নয়। কোথায় দ্রাব্য? না জৈব দ্রাবকে। লাইক ডিজলভ লাইক, এরা যদি নন পোলার বা পোলারিটি সামান্য আছে তাই এরা নন পোলার দ্রাবক অর্থাৎ জৈব দ্রাবকে বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, অ্যালকোহলে এরা কিন্তু দ্রবীভূত হতে পারে, জলে দ্রবীভূত হয় না। 3 নম্বর ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ কি? না এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, যাকে আমরা ইংলিশে বয়েলিং পয়েন্ট ও মেল্টিং পয়েন্ট বলতে পারি, বলা হয়ে থাকে বয়েলিং পয়েন্ট ও মেল্টিং পয়েন্ট। অ্যালকিল মনোহ্যালাইডের আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের আন্তরাণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায়, যে বলটাকে বলে ভ্যান ডার ওয়াল ফোর্স। ফলে আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে, অর্থাৎ 1 কার্বন 2 কার্বন 3 কার্বন কার্বন শৃঙ্খল যত বাড়বে এদের আন্তরাণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাবে, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস ফোর্স বৃদ্ধি পাবে, সঙ্গবদ্ধ বা সংযুক্ত বা সংযোজন হয়ে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে। ফলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বৃদ্ধি পাবে। আবার সমগণীয় অর্থাৎ আইসোমেরিক, এটা বিশেষভাবে মনে রাখবে, আইসোমেরিক অ্যালকিল মনোহ্যালাইডগুলো যাদের কার্বন সংখ্যা 3 বা 4 তারের বেশি, তাদের আইসোমেরিক মনোহ্যালাইডগুলো অর্থাৎ যাদের আণবিক গুরুত্ব একই রকমের হ্যালোজেন পরমাণু আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শৃঙ্খলযুক্ত অ্যালকিল মনোহ্যালাইডের তুলনায় শৃঙ্খলে যত বেশি ব্রাঞ্চ হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। অর্থাৎ সরল শৃঙ্খলের অ্যালকিল মনোহ্যালাইড স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হবে, সেই একই আণবিক গুরুত্ব বিশিষ্ট তার আইসোমেরিক বেশি শাখা প্রশাখা যুক্ত অ্যালকিল মনোহ্যালাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম হবে। একটা উদাহরণ দেখো, বলি তোমাদের, CH3 CH2 CH2 CH ক্লোরিন। আবার দেখো CH3, দুটোতেই 4টে কার্বন আছে, এটা হচ্ছে বিউটাইল ক্লোরাইড, টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড।
কার স্ফুটনাঙ্ক বেশি হবে? তথ্য অনুযায়ী অ্যালকিল অর্থাৎ 1 ডিগ্রি যেটা আছে দেখো এখানে 1 ডিগ্রি বিউটানাইল ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হবে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড অপেক্ষা। কারণ কি না এখানে এর যে গঠন একটু সরলরৈখিক থাকায় এর আকৃতি তুলনামূলক বড় হয়, এখানে শাখা প্রশাখা হয় এর আকৃতিটা স্ফেরিক্যাল হয়, এর পৃষ্ঠতলের পরিমাণ কম হয়, এর আকৃতি বেলনাকার এর গোলাকার হয়ে যাচ্ছে, এর পৃষ্ঠতল পরিমাণ কম হয়, ভ্যান ডার ওয়ালস ফোর্সের যে শর্ত সেখানে পৃষ্ঠতলের পরিমাণ কম হয়, আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়, অণুগুলো সংযোজিত বা সংগঠিত থাকার প্রবণতা তুলনামূলকভাবে আন্তরাণবিক আকর্ষণ দ্বারা কম হয়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এখানে এর আকৃতি বেলনাকার হয় অর্থাৎ পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল বেশি হয়, অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বেশি হয়, ফলে দেখা যাচ্ছে সরল শৃঙ্খলের অ্যালকিল মনোহ্যালাইডগুলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। কিন্তু এর আইসোমানিক অর্থাৎ সমাবেগ সবার জন্য আন্তরিক আণবিক সংকেত সমান, যখন বেশি শাখা যুক্ত হবে তখন কিন্তু তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে আন্তরাণবিক বা ভ্যান ডার ওয়ালস ফোর্স কম হওয়ার কারণে। এরূপ অনেক উদাহরণ আছে, অবশ্যই তোমরা বই থেকে সেটাকে প্র্যাকটিস করবে। ভৌত ধর্ম মুখ্যত এই তিনটে মনে রাখলে তোমাদের হবে: অবস্থা, দ্রাব্যতা, বয়লিং পয়েন্ট ও মেল্টিং পয়েন্ট। এবার চলে আসি অ্যালকিল মনোহ্যালাইডের রাসায়নিক ধর্মে। অ্যালকিল মনোহ্যালাইডের রাসায়নিক ধর্ম আমরা শুরু করব। কি কি এদের রাসায়নিক ধর্ম আমরা দেখতে পাই সেটা একটু বলি। মুখ্যত অ্যালকিল মনোহ্যালাইড গুলো 7 রকমের বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। প্রথম হলো নিউক্লিওফিলিক, সাবস্টিটিউশন, যাকে SN1 ও SN2 আমি পরের ভিডিওতে SN1 এবং SN2 এই মেকানিজমটা বিস্তৃতভাবে বলবো। 2 নম্বর হচ্ছে এলিমিনেশন বিক্রিয়া, এলিমিনেশন রিঅ্যাকশন। 3 নম্বর হচ্ছে উইথ মেটাল, ধাতুর সঙ্গে বিক্রিয়া। 4 নম্বর দেখব রিডাকশন অর্থাৎ বিজারণ বিক্রিয়া। 5 নম্বরে দেখব রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। 6 নম্বরে আদার্স নেম রিঅ্যাকশন। এই যে R ইনটু X এটাকে রিঅ্যাকশনের সংক্ষিপ্ত প্রকাশ। তারা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে অ্যালকিল মনোহ্যালাইড। এলিমিনেশন বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারে, মেটালের সঙ্গে রিঅ্যাকশন করতে পারে, রিডাকশন হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, আর বেশ কিছু নেম রিঅ্যাকশন আছে। তার এক এক করে আমি বিক্রিয়াতে প্রবেশ করছি। অ্যালকিল মনোহ্যালাইডের রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া বলার সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় নতুন কিছু অজানা তথ্য তোমাদের কাছে আসছে, সেটাকে একটু আগে ব্যাখ্যা করে নিই। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কি? নিউক্লিওফাইল ক্লাস 11 এ আমরা কিন্তু পড়েছি। নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল কারা না, নিউক্লিওফাইল হচ্ছে Nu- দ্বারা তাদেরকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ নিজেরা ঋণাত্মক র্যাডিক্যালস। উদাহরণ কি? OH মাইনাস, OR মাইনাস, Cl মাইনাস ইত্যাদি এই ধরনের ঋণাত্মক আধানযুক্ত আয়নগুলোকে নিউক্লিওফাইল বলা হয়। নিউক্লিওফাইল কেন বলা হয়? এই অ্যানায়নগুলো নিউক্লিয়াস যুক্ত অর্থাৎ ধনাত্মক অংশযুক্ত অর্গানিকের কোনো কার্বনের সঙ্গে সংযুক্ত হতে চায়, অর্থাৎ যেখানে ধনাত্মক অংশ পাবে
কার্বন বা জৈব যৌগের সেই ধনাত্মক অংশের সঙ্গে এই নিউক্লিওফাইলগুলো সহজে অ্যাটাচড হয়ে নতুন যৌগে রূপান্তরিত হতে পারে, তাই এদেরকে বলা হয় নিউক্লিওফাইল। হ্যালাইড র্যাডিক্যালস গুলো কিন্তু নিউক্লিওফাইল হিসাবে আচরণ করে। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলতে কি বুঝি? না, এই নিউক্লিওফাইল গুলো অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেনকে অপসারিত করে এই নিউক্লিওফাইল গুলো অ্যালকিল হ্যালাইড নিউক্লিওফাইল দিলে এই হ্যালাইড গুলো অপসারিত হবে আর নিউক্লিওফাইল গুলো আর এর সঙ্গে অ্যাটাচড হবে, অর্থাৎ আর এন ইউ আর এক্স মাইনাস অপসারিত হবে। নিউক্লিওফিলিক নিউক্লিওফাইল অ্যালকিল গ্রুপের সঙ্গে সংযুক্ত হবে, এক্স এর পর লিভিং গ্রুপ অপসারিত গ্রুপ, এই লিভিং গ্রুপ অপসারিত হবে। এই যে বিক্রিয়া কৌশল, সেখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার বা ফার্স্ট অর্ডার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার বা সেকেন্ড অর্ডার, এই দুটো বিক্রিয়া কৌশলের মধ্য দিয়ে এই বিক্রিয়াটি সম্পন্ন হবে। এটা আমি পরে দেখাবো। আপাতত তোমাদের এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার বেশ কিছু উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো অ্যালকিল মনোহ্যালাইড পার্টিসিপেট করতে পারে। তাহলে আপাতত নিউক্লিওফাইল দ্বারা কিভাবে হ্যালোজেন অপসারিত হয়ে বিভিন্ন ধরনের জৈব যৌগ হয় সেটা বুঝতে পারলে এবার তার প্রকৃত বিভিন্ন নিউক্লিওফিলিক রিয়েজেন্ট নিয়ে আমরা বিক্রিয়ায় এগোচ্ছি। আরএক্স কি নিলাম? অ্যালকিল মনোহ্যালাইড। অ্যালকিল মনোহ্যালাইডে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় বিভিন্ন ধরনের বিকারক বা রিয়েজেন্ট দেওয়া হবে। AQ aqueous KOH or NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড তাপ যদি দেওয়া হয়, AQ বলতে জলীয় দ্রবণ, একে সংক্ষেপে সবসময় আমি দেখবে বিক্রিয়াগুলোতে অ্যাকোয়া লেখা হবে, AQ KOH NaOH। তাপ দিলে এখান থেকে নিউক্লিওফাইল কি আসবে? OH মাইনাস, এখানে ঠিক সোডিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাস, কি তৈরি হবে? এই লিভিং গ্রুপ X বেরিয়ে গিয়ে OH তৈরি হবে, বাদ বাকি KX সাধারণভাবে K বিনিময় বিক্রিয়ার মতো হয়ে যাচ্ছে। দেখো, যা সাবস্টিটিউশন বিক্রিয়া বলে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে নেক্সট, অর্থাৎ অ্যাকোয়াস KOH NaOH দিলে আমরা এটা কি পাচ্ছি? এটা অ্যালকোহল। এগুলো অবশ্যই ভীষণ ভাবে মনে রাখবে যে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করা এইভাবে। নেক্সট ALC অ্যালকোহলিক NaO আর ড্যাশ, এটা কি? না, অ্যালকোহলের সোডিয়াম লবণ, একে বলে সোডিয়াম অ্যালকক্সাইড। ও আর মাইনাস, আরটাকে অন্যভাবে অ্যালকিল গ্রুপকে সূচিত করার জন্য ড্যাশ দিয়েছি, এর নাম হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড। অ্যালকোহলিক ALC অ্যালকোহলিক সোডিয়াম অ্যালকক্সাইড তাপ দিলে কি পাবো? ঠিক বিনিময় বিক্রিয়া যা আগে দেখিয়েছি অনুরূপভাবে আর ড্যাশ NaH, এটা ইথার পেলাম। কি পেলাম? ইথার তৈরি হলো। অর্থাৎ অ্যালকিল হ্যালাইড থেকে আমরা ইথার তৈরি করতে পারি সোডিয়াম অ্যালকোহলীয় সোডিয়াম অ্যালকক্সাইড তাপ দিয়ে। এটা একটি নেম বিক্রিয়া। ইথার তৈরি করার সময় আমরা দেখব এই নেম বিক্রিয়া দ্বারা আমরা ইথার কত সহজে তৈরি করতে পারি। একে বলে উইলিয়ামসন সংশ্লেষণ। এই বিক্রিয়া হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া বলে। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া দ্বারা অ্যালকিল হ্যালাইড থেকে ইথার আমরা তৈরি করতে পারি। এখানে যেরূপ দেব, অর্থাৎ আমি যদি এখানে CH3 দিই, এখানে CH3 পাবো, এখানে যদি C2H বা ইথাইল গ্রুপ দিই, ইথাইল পাবো। অর্থাৎ এই R আর এই R ড্যাশ দুটোকে আলাদা করার একটাই লক্ষ্য। এই Rটা এসছে এখান থেকে, এই Rটা এসছে এই অ্যালকক্সাইড থেকে। পরের বিক্রিয়ায় এগোচ্ছি। উইলিয়ামসন সংশ্লেষণ জানলাম, এবার এগোবো অনেকগুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় অ্যালকিল মনোহ্যালাইড রেসপন্স করে। অ্যালকোহলিক KCN তাপ, অ্যালকোহলীয় KCN তাপ দিলে RCN সায়ানাইড ঘটিত যৌগ তৈরি হবে। সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড তৈরি হলো। অ্যালকোহলীয় অ্যাকোয়াস KCN, না এটা অ্যাকোয়াস KCN হবে। এটা অ্যাকোয়াস
কেসিএন দিলে আমরা জলীয় কেসিএন দিলে কি পাবো, সায়ানাইড পেলাম। অ্যালকোহলীয় এবং অ্যাকুয়াস AgCN তাপ দিলে পাবো আর NC, এটা অ্যালকিল সায়ানাইড বা নাইট্রাইল তৈরি হয়েছিল, কিন্তু AgCN দিলে অ্যাকুয়াস অর্থাৎ জলীয় অ্যালকোহলীয়, এই অ্যালকোহল বলতে সাধারণত ইথানল বোঝায়, জলীয় অ্যালকোহলীয় সিলভার সায়ানাইড দিলে কিন্তু মেজর প্রোডাক্ট, মুখ্য প্রোডাক্ট রূপে পাবো অ্যালকিল সায়ানাইড না হয়ে অ্যালকিল আইসোসায়ানাইড হবে। সবই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মনে রাখার চেষ্টা করো। পটাশিয়াম সায়ানাইড দিলে অ্যালকিল সায়ানাইড, সিলভার সায়ানাইড দিলে আমরা পাবো আইসোসায়ানাইড, NCN আইসোসায়ানাইড পাবো। এটা দিলে আইসোসায়ানাইড পাওয়া যায়, আর আমরা যদি পটাশিয়াম সায়ানাইড দিই সায়ানাইড পাওয়া যায়। গুরুত্বপূর্ণ বিক্রিয়া একটি, এটা কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায় এবং এই সায়ানাইড থেকে অন্যান্য জৈব যৌগে সহজে রূপান্তরিত করা যায়। পরপর সেগুলোকে এগোবো। এরপর দেখো আরো বিক্রিয়া আছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের। অ্যালকোহলীয় পটাশিয়াম নাইট্রাইট তাপ দিলে আর NO2 নাইট্রো ঘটিত যৌগ পাবো। নাইট্রো অ্যালকেন, নাম হচ্ছে নাইট্রো অ্যালকেন, মেজর প্রোডাক্ট। আবার এখানে যদি AgNO2 দিই, তাপ দিই, তখন হবে কিন্তু RONO। সেটা কি, এটা নাইট্রো অ্যালকেন, এটা কিন্তু অ্যালকিল নাইট্রাইট, এটা নাইট্রো অ্যালকেন। এখানে আর এর সঙ্গে নাইট্রোজেনের সরাসরি বন্ড হয়ে আছে, কোভ্যালেন্ট বন্ড, কিন্তু এখানে অ্যালকিলের আর এর সঙ্গে নাইট্রাইটে অক্সিজেনের সঙ্গে বন্ড হয়ে আছে। অর্থাৎ কখন হবে, যদি সিলভার নাইট্রাইট দিই। পটাশিয়াম নাইট্রাইট দিলে নাইট্রো অ্যালকেন, সিলভার নাইট্রাইট দিলে অ্যালকিল নাইট্রাইট তৈরি হবে, ONO তৈরি হয়। মাথায় রাখবে মেজর প্রোডাক্ট এগুলো কিন্তু পেয়ে থাকি মুখ্য জাত দ্রব্য। এবার আরো দুটো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া আছে। অ্যালকোহলীয় অ্যামোনিয়া 1 মোল যদি আমরা দিই বদ্ধ পাত্র এবং তাপ যদি দেওয়া হয়, দেখা যায় এখানেও প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে তৈরি করে RNH2 1 ডিগ্রি অ্যামিন। তবে মনে রাখবে এখানে কিন্তু বিক্রিয়াটি থেমে যায় না। 1 মোল দেওয়ার একটাই লক্ষ্য, বিক্রিয়াটি 1 ডিগ্রি। এখানে যদি আমরা অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া যোগ করি, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, তারপরে কোয়াটারনারি অ্যামিনে রূপান্তরিত হয়ে যায়। 1 মোল লিখলে কিন্তু বোঝায় এটা 1 ডিগ্রিতে বিক্রিয়াটি থেমে যাচ্ছে। সর্বশেষ আরেকটি বিক্রিয়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, ক্লাস 11 এ আমরা কার্বন সংখ্যা অ্যালকাইনের বৃদ্ধির ক্ষেত্রে এই বিক্রিয়াটিকে প্রয়োগ করেছি। সেটা কি ছিল, আর সি ট্রিপল বন্ড সি মাইনাস Na, নাম কি না অ্যালকাইল সোডিয়াম অ্যাসিটিলাইট বলা হয়। সোডিয়াম অ্যাসিটিলাইট বা অ্যালকালাইট, যদি অ্যাসিটিলিন হয় তার নাম হতো অ্যাসিটিলাইট, আর এর জায়গায় ইস থাকলে। আর যেহেতু অন্য মানে কার্বন শৃঙ্খলযুক্ত অ্যালকাইল আছে, সোডিয়াম অ্যালকালাইট বলা হয়। এই সোডিয়াম অ্যালকালাইট দিলে এটিও প্রতিস্থাপিত বিক্রিয়া হয়ে উচ্চ কার্বন শৃঙ্খলযুক্ত অ্যালকাইন তৈরি হবে। অর্থাৎ এই সোডিয়াম সরে গিয়ে এখানে আর এর প্রবেশ ঘটবে এবং NaX তৈরি হবে। এটাও একটি উচ্চতর অ্যালকাইন তৈরি করা যায় এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দ্বারা। অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকিল মনোহ্যালাইড থেকে অ্যালকোহল, ইথার, অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল নাইট্রাইট, নাইট্রো অ্যালকেন, 1 ডিগ্রি অ্যামিন এবং উচ্চতর অ্যালকাইন আমরা তৈরি করতে পারি। এর যে প্রত্যেকটি বিশেষ করে অ্যালকোহলীয়, জলীয়, অ্যালকোহলীয়টা অন্য ক্ষেত্রে আসবে, জলীয় KOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অ্যালকিল হ্যালাইডকে উত্তপ্ত করলে আমরা যে অ্যালকোহল পাই, এটা কিন্তু অ্যালকিল মনোহ্যালাইডের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির উপর নির্ভর করে তার বিক্রিয়া কৌশলটি হয় SN1 অথবা SN2 বিক্রিয়া দ্বারা অগ্রগতি হবে। তার বিক্রিয়া কৌশলটা আরেকটি ভিডিওতে আমরা দেখব। এবার এগিয়ে যাই দ্বিতীয়
রাসায়নিক বিক্রিয়া অ্যালকিল মনোহ্যালাইডের এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন মানে কি? অপনয়ন বিক্রিয়া। এলিমিনেশন রিঅ্যাকশনকে আরেকটি নাম দেওয়া হয়েছে এখানে ডিহাইড্রোহ্যালোজিনেশন। অর্থাৎ হাইড্রোজেন এবং হ্যালোজেন একসঙ্গে অ্যালকিল মনোহ্যালাইড থেকে অপসারিত হবে, ডিহাইড্রোহ্যালোজিনেশন। উদাহরণ, একটা সাধারণ বিক্রিয়া দিচ্ছি, কিভাবে সম্পন্ন হয় দেখো। অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, এটা কিন্তু একটা অ্যালকিল হ্যালাইড। এখানে দুটো কার্বন বের করে রেখেছি, তার কারণটা পরে আসতে বলছি। এখানে যদি আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে নেওয়া হয়েছিল, বিশেষ করে মনে রাখবে অ্যাকোয়াস কেওএইচ, এখানে যদি অ্যালকোহলীয় কেওএইচ তাপ দেওয়া হয়, কি ঘটে? এই অ্যালকোহলীয় কেওএইচ এর OH আয়ন এই OH মাইনাস কি করে? এই হাইড্রোজেনকে অপসারিত করে, অর্থাৎ এই হাইড্রোজেনকে নিয়ে নেয়, এই হাইড্রোজেনের সঙ্গে যে কার্বনের বন্ড ছিল সেই বন্ডটা এখানে চলে আসে এবং হ্যালোজেন পরমাণুর অপসারণ ঘটে। ফলস্বরূপ আমরা কি পাবো? আর সি, তাহলে OH এই হাইড্রোজেন নিয়ে জল হয়ে অপসারিত হবে, আর এখানে যে K+, অর্থাৎ OH এর K+ এই X এর সঙ্গে সংযুক্ত হয়ে KX তৈরি হবে। আপাতত আমরা এখানে কি তৈরি পাচ্ছি দেখে নাও, ডাবল বন্ড CH2 প্লাস KX প্লাস জল, অর্থাৎ কি তৈরি হলো? অ্যালকিন তৈরি হলো। কি ঘটলো না, ডিহাইড্রোহ্যালোজিনেশন বলছি। হাইড্রোজেন এবং হ্যালোজেন দুটোই কিন্তু অপসারিত হয়ে গেল। কার মাধ্যমে? এই অ্যালকোহলীয় কেওএইচ এর OH প্রথমে হাইড্রোজেন অপসারিত করে কার্বোক্যাটায়ন তৈরি করে, সেই কার্বোক্যাটায়ন থেকে পরে হ্যালোজেন অপসারিত হয়ে দ্বিবন্ধনে রূপান্তরিত হয়, অ্যালকিন তৈরি করতে পারি। অ্যালকিল মনোহ্যালাইড থেকে অ্যালকিন তৈরি করা হয় এলিমিনেশন রিঅ্যাকশনের দ্বারা। এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। অর্থাৎ আমরা যদি ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকোহলীয় কেওএইচ দিই, ইথিলিন পাবো। কিন্তু যদি এই হ্যালোজেনটা প্রান্তে না থেকে মাঝে আসে, অর্থাৎ এই জায়গায় অবস্থান করে, তখন কি ঘটবে? একটা উদাহরণ দেখো। অর্থাৎ এটা 1 ডিগ্রি ছিল, এটা যদি এইরূপ অবস্থা হয়, এইখানে হ্যালোজেন আছে, এইরূপ যদি, অর্থাৎ যদি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হয়, তখন যদি আমরা অ্যালকোহলীয় কেওএইচ এর তাপ দিই, ওটা 1 ডিগ্রির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, প্রান্তেই আমরা দ্বিবন্ধন পাচ্ছি। সেই ক্ষেত্রে প্রোডাক্ট দুটো হয়, একটা মুখ্য প্রোডাক্ট, একটা গৌণ প্রোডাক্ট। একটা মুখ্য জাত দ্রব্য, একটা গৌণ জাত দ্রব্য হয়। এরও সিম্পলিফাইড মেকানিজমটা দেখাচ্ছি। এখান থেকে যে 2H2 ছিল, সেই 2H2 CH2 একটি হাইড্রোজেনকে বন্ড দিয়ে নিচে নামালাম, ঠিক এখানে CH3 একটি হাইড্রোজেনকে বন্ড দিয়ে নিচে নামালাম। অবশ্যই এভাবে মেকানিজম সব প্রয়োজনে থাকে যে বন্ডগুলো আমরা শো করাতে পারি, তোমরা অবশ্যই জানো তা। এখন দেখো এটা 2 ডিগ্রি কিন্তু অ্যালকিল হ্যালাইড, যেহেতু হ্যালোজেনটি যে কার্বন সংযুক্ত আছে সেই দুটো কার্বনের সঙ্গে সংযুক্ত আছে। এই ক্ষেত্রে যদি আমরা অ্যালকোহলীয় কেওএইচ হিট দিই, কি পাবো? সম্ভাবনা দেখো, এই হ্যালোজেন অপসারিত হতে পারে, এই হ্যালোজেন অপসারিত হতে পারে, দুটো অপসারিত হবে OH দ্বারা, অর্থাৎ এখানেও দ্বিবন্ধন হতে পারে। আবার OH টা এখানে যদি এই হাইড্রোজেনকে নেয়, এখানেও দ্বিবন্ধন হতে পারে, আর হ্যালোজেনটা অপসারিত হবে স্বাভাবিকভাবে K+ এর সঙ্গে সংযুক্ত হয়ে। তাহলে দু রকমের সম্ভাবনা, এই সম্ভাবনা 1, এর সম্ভাবনাকে যদি 2 দ্বারা সূচিত করি, আমরা তাহলে পাবো। আর প্রথম সম্ভাবনা কি পাচ্ছি দেখো, আর CH2 এখানে অপসারিত হলো না, আছে এখানে CH ডাবল বন্ড CH2। দ্বিতীয় সম্ভাবনায় কি, এটা 1 নম্বর প্রোডাক্ট, 2 নম্বর প্রোডাক্ট কি পাবো, আর CH এইখানে কিন্তু দ্বিবন্ধন তৈরি হবে, ঠিক এইখানে দ্বিবন্ধন তৈরি হচ্ছে।
দ্বিতীয় সম্ভাবনায় সেখানে এই হাইড্রোজেনটি ওই দ্বারা অপসারিত হচ্ছে না, দুটো হাইড্রোজেন অপসারিত হওয়ার অপশন থাকার ফলে এই ঘটনা ঘটছে। দ্বিবন্ধন CH আর CH3। এখন প্রশ্ন হলো কোনটা সবচেয়ে বেশি মুখ্যজাত দ্রব্য হিসাবে পরিণত হবে। দেখা গেছে এই দ্বিতীয় কার্বনে যে অ্যালকিন হয়েছে সেই অ্যালকিনটি পাওয়া যায় 80%, এটা মেজর প্রোডাক্ট। আর এটা পাবো 20%, এটা মাইনর প্রোডাক্ট। এটা মাইনর আর এটা মেজর। কারণ কি? এই সম্পর্কে বিজ্ঞানী সেটজেস তার নীতিতে বলেছেন এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয় তার এলিমিনেশন রিঅ্যাকশনটা E2 মেকানিজমে যায়। কি এখানে মেকানিজম আছে E1 ও E2, এই E2 মেকানিজম বা বিক্রিয়া কৌশলের মধ্যে বিক্রিয়াটি অগ্রসর হয় এবং সেখানে বিক্রিয়াজাত অ্যালকিনটি, সেটজেস নীতি বলছি, বিক্রিয়াজাত অ্যালকিনটি সেটি মুখ্য হবে যে অ্যালকিনে বেশি পরিমাণে প্রতিস্থাপক যুক্ত থাকবে। অর্থাৎ বেশি প্রতিস্থাপক বলতে কি, অ্যালকিনের দুটো কার্বনে বেশি পরিমাণে যদি হাইড্রোজেনের বদলে অ্যালকিল গ্রুপ থাকে সেই অ্যালকিনটি বেশি স্থায়ী হবে এবং তার উৎপন্ন জাত পদার্থের পরিমাণ বেশি হবে। অপরদিকে যেহেতু কম প্রতিস্থাপিত অ্যালকিনটি বিক্রিয়াজাত রূপে কম হবে, এরও কারণ কি না, বলছে বেশি প্রতিস্থাপিত অ্যালকিনটি তৈরি হওয়ার আগে যখন OH কে টেনে অপসারিত করছে যে কার্বোক্যাটায়ন তৈরি হয়, বেশি প্রতিস্থাপিত কার্বোক্যাটায়নটি হাইপার কনজুগেশন দ্বারা স্থায়িত্ব লাভ করতে পারে বেশি, ফলে তার প্রোডাক্টটা বেশি হবে। অপরদিকে এর হাইপার কনজুগেশনের স্থায়িত্ব কম হবে, এর যে কার্বোক্যাটায়ন তৈরি হবে, অর্থাৎ ওই যদি H+ টেনে যে কার্বো ক্লাস 11 এ আমরা হাইপার কনজুগেশন জেনে এসেছি, এর বেশি প্রতিস্থাপিত অর্থাৎ 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার স্থায়িত্ব বেশি, তার প্রোডাক্টটা তাই বেশি হবে। 1 ডিগ্রি স্থায়িত্ব কম, তাই প্রোডাক্টটা কম হচ্ছে। একে সেটজেস নীতি বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এলিমিনেশন রিঅ্যাকশন। এবার আমরা এগোবো পরের কেমিক্যাল রিঅ্যাকশনে। পরের কেমিক্যাল রিঅ্যাকশন, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নিই, এলিমিনেশন রিঅ্যাকশনের সেটজেস নীতি জানলাম, এবার হফম্যান নীতি একটা আছে, সেটা বলে রাখি তোমাদের। এই ক্ষেত্রে হয়তো খুব বেশি এইচএসে দেয় না, কিন্তু জয়েন্ট বা আইডির ক্ষেত্রে একটু লাগে। সেটা কি হফম্যান নীতি কি না, যদি অ্যালকিল মনোহ্যালাইডে ফ্লোরিন থাকে, ফ্লোরিন পরমাণুর লিভিং প্রপার্টিজ কম হওয়ার কারণে, একটা উদাহরণ দিই, এইরূপ ক্ষেত্রে যদি আমরা অ্যালকোহলীয় NaOCH3, অর্থাৎ এটাও একটা ক্ষারের মতো আচরণ করবে, তখন কি ঘটে, তখন কিন্তু বলছে ফ্লোরিনের যদি লিভিং প্রপার্টিজ কম অর্থাৎ অপসারিত হওয়ার ক্ষমতা এর কম হওয়ার কারণে হফম্যান নিয়ম, এখানে F থাকতে পারে অথবা N+CH3 এটাও থাকে, এদের লিভিং প্রপার্টিজ কম হয়। এদের ক্ষেত্রে আমরা দেখব এদের কম প্রতিস্থাপিত অ্যালকিনটি বিক্রিয়াজাত রূপে বেশি পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে কি পাবো, অর্থাৎ CH3 CH ডাবল বন্ড CH CH3 এটা হবে 80% আর CH3 CH2 CH ডাবল বন্ড CH2 এটা পাবো 20%। ফ্লোরিন বা অন্য কোনো থাকলে ব্যতিক্রম মনে রাখবে হফম্যান নীতি অনুযায়ী, সেখানে উল্টো হয়ে গেল, সেখানে এটা হবে 20%, এটা হবে 80%। কম প্রতিস্থাপিত অ্যালকিনটি বেশি পরিমাণে পাবো, এটা মেজর প্রোডাক্ট, এটা হবে মাইনর, এটা মাইনর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট হবে। কেন?
না এর লিভিং প্রপার্টিজ কম, ফলে এখানে তুলনামূলকভাবে সেই হাইড্রোজেনটি অপসারিত হবে যে হাইড্রোজেনের আম্লিকতা সবচেয়ে বেশি। এই হাইড্রোজেনটি কম প্রতিস্থাপিত হয়, এই হাইড্রোজেনটি আগে প্রতিস্থাপিত হবে, ফলে অপসারিত হবে, প্রতিস্থাপিত না অপসারিত হবে কার দ্বারা? এর দ্বারা, ফলে এইখানে ডাবল বন্ডটা তৈরি হবে। আর এই হাইড্রোজেনটি কম আম্লিক হয়, কেন? প্রতিস্থাপিত হয়ে আছে, অম্ল ধর্ম কমে যায়, বেশ এই হাইড্রোজেনকে সহজে অপসারিত করতে পারে না, ফলে এই প্রোডাক্ট, এখান থেকে যে হাইড্রোজেন অপসারিত হয় এই প্রোডাক্টটা পাবো, আর এখান থেকে হাইড্রোজেন অপসারিত হলে এই প্রোডাক্টটা পাই। ফলে হফম্যান নীতি সেটজেট নীতির বিপরীত নীতি। এখানে লিভিং গ্রুপটা হতে হয় দুর্বল প্রকৃতির। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এগোচ্ছি তৃতীয় বিক্রিয়া, সেটা ছিল মেটালের সঙ্গে। থার্ড বিক্রিয়া উইথ মেটালস। অ্যালকিল হ্যালাইড কার সঙ্গে বিক্রিয়া করবে? ধাতুর সঙ্গে। ম্যাগনেসিয়াম আর ইথার। ম্যাগনেসিয়াম ইথারকে যদি আমরা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করাই, একটা গুরুত্বপূর্ণ যৌগ আমরা পাবো RMgX। সেটা কি? এটা হলো গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর সিনথেটিক ইউটিলিটির জন্য। অর্থাৎ এই গ্রিগনার্ড বিকারক দ্বারা আমরা জৈব যৌগের অনেকগুলো কার্যকরী মূলকযুক্ত যৌগ আমরা প্রস্তুত করতে পারি বা সংশ্লেষ করতে পারি। এই গ্রিগনার্ড বিকারককে বলা হয় জৈব ধাতব যৌগ। এটাও নিয়ে একটি আলাদা একটা আমি ভিডিও দেব অবশ্যই, শুধুমাত্র গ্রিগনার্ড বিকারকের সিনথেটিক ইউটিলিটি নিয়ে। গ্রিগনার্ড বিকারক তৈরি হলো। এবার চলে আসি লিথিয়াম। লিথিয়াম আর নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস এখানে নিষ্ক্রিয় পরিবেশ লাগে। এই লিথিয়ামকে নাইট্রোজেন গ্যাস উপস্থিতিতে অ্যালকিল মনোহাইড্রেটের সঙ্গে রিঅ্যাক্ট করলে আর এলআই অর্থাৎ লিথিয়াম অ্যালকাইল বা অ্যালকাইল লিথিয়াম নামে একটি জৈব ধাতব যৌগ পেয়ে থাকি। তৃতীয় বিক্রিয়া ধাতুর সঙ্গে না সোডিয়াম, দুটো সোডিয়াম আর ইথার। সোডিয়াম ইথার, সোডিয়ামের সঙ্গে ইথারের বিক্রিয়ায় সোডিয়াম আর ইথার যদি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে, যাকে আমরা বলি, এর পড়ে এসেছি ভার্জ বিক্রিয়া, কি ঘটে না উচ্চতর অ্যালকেন তৈরি হয়। দুটো অ্যালকিল হ্যালাইড, দুটো সোডিয়ামের সঙ্গে হ্যালাইডের হ্যালোজেনগুলো দুটো সোডিয়াম নিয়ে অপসারিত হয় আর আর গুলো যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে। তাহলে আমরা উচ্চতর অ্যালকেন আমরা পেতে পারি ভার্জ বিক্রিয়া দ্বারা। কার সঙ্গে বিক্রিয়ায়? না অ্যালকিল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম ইথারের বিক্রিয়ায়। এখানে মনে রাখবে এই হ্যালোজেন পরমাণুটি যে কার্বনের সঙ্গে সংযুক্ত আছে সেই কার্বনের সঙ্গে সংযুক্ত হয়ে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়, এবং উচ্চতর অ্যালকেনগুলো এখানে জোড় সংখ্যাযুক্ত উচ্চতর অ্যালকেনগুলো আমরা ভার্জ বিক্রিয়া দ্বারা পেতে পারি। তাহলে মেটালের সঙ্গে কি ম্যাগনেসিয়ামের সঙ্গে পারে, লিথিয়ামের সঙ্গে পারে, সোডিয়ামের সঙ্গে পারে, ডিফারেন্ট অর্গানিক যৌগ আমরা তৈরি করতে পারি। এবার চলে আসছে রিডাকশন বিক্রিয়া। অ্যালকিল হ্যালাইডের রিডাকশন, বিজারণ বিক্রিয়া। রিডাকশন অর্থাৎ বিজারিত হবে কে? অ্যালকিল হ্যালাইড। রিডিউসিং এজেন্ট হিসাবে বিজারক দ্রব্য আমরা অনেকগুলোই জানি, হাইড্রোজেন, নিকেল আর 200 ডিগ্রি তাপ, এটা একটা বিজারক দ্রব্য। অর্থাৎ এখানে যদি একটাই বিক্রিয়া হিসেবে দেখাই, একটাই বিজারক দ্রব্য দিলে সাধারণত অ্যালকেনে রূপান্তরিত হয়। বিজারক দ্রব্যগুলো কি দেখিয়ে দিই। হাইড্রোজেন, নিকেল 200 ডিগ্রি তাপ দিলে হবে, অথবা আমাদের পরিচিত যেগুলো আছে জিঙ্ক HCl দ্বারা বিজারিত করলে হবে, অথবা আছে লাল ফসফরাস, রেড পি হাইড্রোআয়োডিক অ্যাসিড তাপ দিলেও হবে। যে কোনো একটা, এটাও দিয়ে করতে পারি, হাইড্রোজেন HCl দিয়ে করতে পারি, লাল ফসফরাস হাইড্রোআয়োডিক অ্যাসিড বদ্ধ পাত্রে নিয়ে তাপ দিলেও আমরা এখানে হ্যালোজেন বেরিয়ে যাবে। হ্যালোজেন বেরিয়ে যাওয়া মানে বিজারণ। কে অপ্রবেশ করবে? হাইড্রোজেন, অ্যালকেন তৈরি হয়। এই অ্যালকেনটা কিন্তু ভার্জ বিক্রিয়া আর অ্যালকেনের সঙ্গে পার্থক্য আছে। ভার্জ বিক্রিয়াতে কার্বন সংখ্যা বৃদ্ধি হয়, কিন্তু এখানে এই বিজারণে এই অ্যালকিল হ্যালাইডে যতগুলো কার্বন ছিল সেই কার্বন যুক্ত
অ্যালকেন আমরা তৈরি করতে পারবো এই বিজারণ বিক্রিয়া দ্বারা। তাহলে রিডাকশন বিক্রিয়া হয়ে গেল। উদাহরণগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এখানে যতগুলো কার্বন থাকবে ঠিক সেই সংখ্যক যুক্ত আমরা অ্যালকেন তৈরি করতে পারবো। 4 নম্বর বিক্রিয়াতে এগোচ্ছি। 4 নম্বর বিক্রিয়া রিঅ্যারেঞ্জমেন্ট। এটা মনে হয় 5 নম্বর হবে, সরি 5 নম্বর বিক্রিয়া রিঅ্যারেঞ্জমেন্ট, পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস বিক্রিয়াটা খুবই সহজ, কিছুই নয়। সমাবয়বী অ্যালকিল মনোহ্যালাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পুনর্বিন্যস্ত হয়ে তার সমাবয়বী অন্য একটি অ্যালকিল হ্যালাইডে রূপান্তরিত হয়। একটা উদাহরণ দিয়ে দিই সরাসরি। এর নাম কি? বিউটাইল ক্লোরাইড। বিউটাইল ক্লোরাইডের পুনর্বিন্যাস বিক্রিয়া কিন্তু এই পুনর্বিন্যাস বিক্রিয়াতে যদি অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, একে নতুন প্রোডাক্ট নয়, কি পাবো? বিন্যস্ত হয়ে যেটা 1 ডিগ্রি ছিল সেটা তৈরি হয়ে যাবে CH2 CH ক্লোরিনটা তার স্থান পরিবর্তন করে এই প্রান্তীয় কার্বনে ছিল, এই প্রান্তীয় কার্বন থেকে সে কোথায় চলে এলো? 2 নম্বর কার্বনে ক্লোরিন চলে এলো, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি হয়ে গেল। অর্থাৎ বিউটাইল ক্লোরাইডের আরেকটি সমাবয়বী বা আইসোমেরিক হ্যালাইডে রূপান্তরিত হয়ে গেল পুনর্বিন্যাস বিক্রিয়া দ্বারা। বিকারক কি? অবশ্যই এটা মনে রাখতেই হবে। বিকারক হলো অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও তাপ। রিঅ্যারেঞ্জ বিক্রিয়া হয়ে গেল। এবার চলে যাই 6 নম্বরে, সেটা ছিল কি? আদার্স বিক্রিয়া, আদার্স নেম রিঅ্যাকশন। আদার্স নেম রিঅ্যাকশনে 1 নম্বরে আমি বলি কোরেহাউস সংশ্লেষণ। এটাও ক্লাস 11 এর একটি বিক্রিয়া, কোরেহাউস সংশ্লেষণ। সেখানে কি অ্যালকিল হ্যালাইডে দেওয়া হয় লিথিয়াম ডাইঅ্যালকাইল কপার আর 2CuLi। লিথিয়াম ডাইঅ্যালকাইল কপার এই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে, এখানে যদি আমরা দুটো অ্যালকিলকে আলাদাভাবে ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি, তৈরি হবে আর ড্যাশ অ্যালকেন পাবো। কি পাবো? অ্যালকেন তৈরি হবে এই বিক্রিয়া দ্বারা। উচ্চতর অ্যালকেন, আমরা তৈরি করতে পারবো কোরেহাউস সংশ্লেষণ দ্বারা। অর্থাৎ এখানে যদি মিথাইল ক্লোরাইড নেই, এখানে যদি মিথাইল থাকে তাহলে ইথেন পাবো। ভার্যের সঙ্গে কোরেহাউস সংশ্লেষণের একটা পার্থক্য আছে। কোরেহাউসে আমাদের ইচ্ছে মতো যতগুলো কার্বন বাড়াতে চাই, সে জোড় বিজোড় যাই সংখ্যা থাক না কেন, আমরা কিন্তু অ্যালকেন তৈরি করতে পারি। ভার্জ বিক্রিয়ার সমস্যাটা কি? সব সময় আমরা জোড় কার্বন সংখ্যা যুক্ত অ্যালকেন তৈরি হয়, তাই কোরেহাউস কিন্তু আরো বিস্তৃত এর প্রয়োগ। দ্বিতীয় আরো একটি নেম রিঅ্যাকশন বা সর্বশেষ অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশন, সেটা হলো FC অ্যালকাইলেশন। FC কি না? ফ্রিডল ক্রাফট। এটাও ক্লাস 11 এর বিক্রিয়া। ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশনে বলা হচ্ছে বেনজিন বা অন্য কোনো প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগে টলুইন, ফেনল, অ্যানিলিন, এদেরকে যদি আমরা RX অ্যালকিল হ্যালাইড, এখানে RX আর কি দেওয়া হবে? সরি, এভাবে আমি লিখলে আরো সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এখানে দুটো বিক্রিয়ককে আলাদা করে নিলাম। তাহলে বেনজিন নিলাম, অ্যালকিল হ্যালাইড নিলাম। কি দেওয়া হয়? অবশ্যই জানো, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে যদি আমরা বেনজিনের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটাই,
কি পাবো না অ্যালকাইলেটেড বেনজিন পাবো। অ্যালকাইলেটেড বেনজিন বা অ্যালকাইল বেনজিন, এখানে যদি মিথাইল নিই টলুইন পাবো, ইথাইল নিলে ইথাইল বেনজিন পাবো। কিন্তু মনে রাখবে তোমরা একটা বিশেষ ক্ষেত্র, এখানে CH3 CH2 CH2Cl এইটাই দিলাম, এখানে কিন্তু আমরা পাবো প্রোপাইল বেনজিন না পেয়ে কি পাবো CH3 মাঝখানে CH3, অর্থাৎ প্রান্তীয় কার্বনে না যুক্ত হয়ে মাঝের কার্বনের সঙ্গে কিন্তু বেনজিন গ্রুপটি যুক্ত হবে, তৈরি হবে আইসোপ্রোপাইল বেনজিন, যাকে কিউমিন নামে পরিচিত। কি বলে কে? কিউমিন। এরও গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু প্রান্তীয় কার্বনের সঙ্গে বেনজিন যুক্ত না হয়ে মাঝের কার্বনের সঙ্গে যুক্ত হবে। কেন বিক্রিয়া কৌশলে দেখা যায় মাঝের কার্বনের অর্থাৎ সেকেন্ডারি কার্বনের কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি হয়, এখানে কিন্তু কিউমিন তৈরি হবে। আর নরমাল বিক্রিয়া দুটো একটা দুটো কার্বন থাকলে আমরা সহজে আমরা অ্যালকাইল বেনজিন, এই বিক্রিয়া দ্বারা আমরা টলুইন তৈরি করতে পারি, ইথাইল বেনজিন তৈরি করতে পারি। তাহলে আমরা অ্যালকিল মনোহ্যালাইডের 7 রকমের বিক্রিয়া সাধারণ রিঅ্যাকশনগুলো দেখলাম। এর যে প্রত্যেকটার উদাহরণ হবে সেটা কিন্তু তোমরা ধরে ধরে প্র্যাকটিস করবে। আর এর জায়গায় মিথাইল ইথাইল প্রোপাইল আইসোপ্রোপাইল গ্রুপ বসিয়ে যে যে যৌগগুলো আমরা পেতে পারি, অ্যালকেন তৈরি হয়, অ্যালকোহল তৈরি করা যায়, ইথার তৈরি করা যায়, সায়ানাইড তৈরি করা যায়, গ্রিগনার্ড বিকারক তৈরি করা যায় এই অ্যালকিল মনোহ্যালাইড থেকে। এবার আমি অ্যালকিল মনোহ্যালাইডের শনাক্তকরণ বিক্রিয়া দিয়ে অ্যালকিল মনোহ্যালাইড আজকের মতো শেষ করব। শনাক্তকরণ কি করা হয়? শনাক্তকরণ করা হয় অ্যালকিল হ্যালাইড। এখানে হ্যালাইড বলতে আমরা বলেই দিয়েছি প্রথম ক্লাসে, হ্যালাইড বলতে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। অ্যালকিল হ্যালাইডে যদি আমরা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি, আমরা সেই ক্লাস 9-10 থেকে সিলভার নাইট্রেট দ্রবণের প্রয়োগ জেনে এসেছি যে হ্যালোজেনকে প্রতিস্থাপিত করে সিলভার হ্যালাইড রূপে পদক্ষেপ পড়ে। অ্যালকিল হ্যালাইডে যদি অ্যামোনিয়া কাল সিলভার নাইট্রেট যোগ করা হয় তৈরি হবে ROH প্লাস। কি পাবো না সিলভার হ্যালাইডের অধক্ষেপ। যদি ক্লোরিন হয়, এটা যদি ক্লোরিন হয় সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ, সাদা এটা দিয়ে ব্যবহার করা হয়। যদি এটা ব্রোমিন হয় সিলভার ব্রোমাইডের হালকা হলুদ বর্ণের অধক্ষেপ। আয়োডাইড যদি হয় সিলভার আয়োডাইডের, সিলভার ব্রোমাইড সিলভার আয়োডাইডের গাঢ় হলুদ বর্ণের অধক্ষেপ পাবো। অর্থাৎ অ্যালকিল হ্যালাইড যদি থাকে তাহলে কিন্তু আমরা সহজে অ্যামোনিয়া কাল সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে, বা কখনো অ্যাকুয়াস সিলভার নাইট্রেট, অ্যাকুয়াসও হয়, অ্যাকুয়াস সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে অ্যালকিল হ্যালাইড কিনা তার ওই সাদা অধক্ষেপ থেকে আমরা শনাক্ত করি। যদি সাদা অধক্ষেপ দেয় তাহলে বলবে অ্যালকিল হ্যালাইড, না থাকলে সেটা অ্যালকিল হ্যালাইড নয়। অ্যাকুয়াস বা অ্যামোনিয়া কাল সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে আমরা অ্যালকিল হ্যালাইডকে সহজে শনাক্তকরণ করতে পারি। তাহলে আজকের মতো আপাতত অ্যালকিল মনোহ্যালাইডের প্রস্তুতি, রাসায়নিক বিক্রিয়া, ভৌত ধর্ম শনাক্তকরণ দিয়ে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।